শুধু মহিতদা বলছিলেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে জুড়তে হবে। আমার মনে পড়ছিল 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা করতেই হবে, তার কারণ যে গরিব সে হিন্দুও হতে পারে, সে মুসলমানও হতে পারে। ভোটের জন্য হিজাব পরা নিঃসন্দেহে সমর্থনযোগ্য নয়, পাশাপাশি রাজনৈতিক ভাষণের মধ্যে মোল্লা মাদ্রাসা মুজরা আসাও কি সমর্থনযোগ্য? মহিতদাকে আমি শুধু মনে করিয়ে দেব যে রাষ্ট্র শাসনের জায়গা থেকে যদি একটি বিশেষ ধর্মের প্রতি অকারণ পক্ষপাত করা হয় তাহলে সেটা শুধু চোখে লাগে তাই নয়, চূড়ান্তভাবে রাজধর্ম বিরোধী এবং প্রায়শই মাত্রা ছাড়িয়ে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিই। 2018 সাল, মধ্যপ্রদেশে ক্ষমতায় তখন বিজেপি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হঠাৎই রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটাকে বিস্ময়কর বললেও কম বলা হয়। নর্মদানন্দ মহারাজ, হরিহরানন্দ মহারাজ, কম্পিউটার বাবা, ভায়ু মহারাজ এবং পণ্ডিত যোগেন্দ্র মহান্ত, এই 5 ধর্মগুরুকে হঠাৎই শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে দিল। ভাবুন, প্রতিমন্ত্রী। এই 5 ধর্মগুরু নাকি নর্মদা নদীর জন্য এবং পরিবেশ রক্ষার জন্য কাজ করবেন, তাই নাকি তাদের প্রতিমন্ত্রীর মর্যাদা না দিলে আর চলছিল না। সুতরাং সংখ্যালঘু তোষণ যেরকম সামাজিক সুস্থিতি নষ্ট করে, একই কাজ করে সংখ্যাগুরুদের প্রতি পক্ষপাতিত্ব। তবে এর পরের বক্তা যিনি, তাকে কিভাবে পরিচয় করাবো তাই ভাবছি। এমনিতে খাতায় কলমে তিনি ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি ভোটের সময় তৃণমূলের এজেন্ট বসতে দেননি। আবার অধীর চৌধুরী বলছেন তিনি তৃণমূলের কথায় একবার নাকি তাকে ভোটে হারানোর চেষ্টা করেছিলেন। আবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের মতে তিনি মহাভারতের ভীমসেনের মতো অকুতভয় তেজোদ্দীপ্ত পুরুষ। তিনি এই মুহূর্তে রাজ্য রাজনীতির শিরোনামে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার পরের বক্তা স্বামী প্রদীপ্তানন্দ, যাকে কার্তিক মহারাজ বলে বাংলা চেনে। নমস্কার। আমি প্রথম এলাম এই যুক্তিতর্কে। বহুদিন যাবৎ আমাদের সুমনবাবুর দেখি খুব, আর যেসব বক্তারা থাকেন তারা সব পড়াশোনা করে আসেন। আমাদের ওনাকে তো দেখেছি, তন্ময়দাকে দেখেছি, আমাদের এমসি ওনাকে দেখেছি, মহিতদা তো আমার খুব পরিচিত, উনি গিয়েছিলেন আমাদের হেড অফিসে। আর সবার সঙ্গেই সৈকতদার কথাও মাঝে মাঝে দেখেছি যুক্তিতে। তো আমি অন্য কোনো জায়গাতে আর কি। নমস্কার, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে হয়তো আপনারা প্রত্যেকেই পরিচিত। যে সংঘ স্রষ্টা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি এই সংঘের নামকরণ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন। প্রণবানন্দ সেবাশ্রম, প্রণবানন্দ মঠ করেননি। উদ্দেশ্য ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাসের পুনঃপ্রচার, পুনঃপ্রতিষ্ঠার জাগরণের উদ্দেশ্য নিয়ে প্রথমেই ভারত কথাটি রেখেছেন, যে ভারত সম্পর্কে আমাদের ধারণাটা ভুল করে দেওয়া হয়েছিল, যে আমরা নাকি অনার্য ছিলাম, আমাদের গিরিপথ থাইবার থেকে এসে আমাদেরকে আর্যত্বে দীক্ষিত করেছেন। এটাই ভুল। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ তারস্বরেই বলেছেন তারা, যে ভারতের সভ্যতা অতি প্রাচীন সভ্যতা, এবং এই সভ্যতার দেশের নাম ভারত, প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত এই দেশের মানুষ। সুতরাং ভারত কথাটি তিনি যুক্ত করলেন। তার পরবর্তীকালে সেবা, যে সেবা আজকে স্বামী বিবেকানন্দ এটা প্রথমেই বলেছিলেন, যে জীবে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই সেবা একমাত্র ভারতবর্ষেই, যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সেবা করেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শোনরে মানুষ ভাই। এখনই এই বর্তমানেই আপনি দেখছেন, এই যে রিসেন্টলি যেটা সন্দেশখালী গোসভার যে ঘটনা ঘটেছে, আমাদের সন্ন্যাসী মণ্ডলী সমস্ত ব্রাঞ্চ সেখানে গেছেন, সেখানে গিয়ে সাহায্য করছেন। সুতরাং তারপরে হচ্ছে আমাদের আশ্রম, যে আশ্রমটা হচ্ছে আমরা বহুদিন যাবৎ এই আশ্রম সম্পর্কে আমার ধ্যান ধারণা পাল্টে গেছে। যে আশ্রম সম্পর্কে হয়তো আমরা জানতাম যে হোম ধুম সুরভিত, বেদমন্ত্র মুখরিত, সামগান নিনাদিত ভারতবর্ষের চিন্তাধারা, কিন্তু এই আশ্রম আমাদের জীবনের
যেটা আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম। যে সন্ন্যাস এখন আমরা দেখছি, এই সন্ন্যাসটা শঙ্করাচার্যের পর থেকে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সন্ন্যাস হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। তো সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে, এখন বর্তমানে আমরা হয়তো ভাবছি যে রামকৃষ্ণ মিশন পৃথিবী বিখ্যাত এবং তারপরে ভারত সেবাশ্রম সঙ্গে, না, সমস্ত আশ্রমের থেকে বড় আশ্রম হচ্ছে গারস্থ আশ্রম। এবং এই গারস্থ আশ্রম থেকেই সমস্ত পরিচালিত হচ্ছে। আমরা যে এসেছি গারস্থ আশ্রম থেকে এসেছি। এই গারস্থ আশ্রমের মধ্যে হচ্ছে মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। মা বাবা যেখানে পূজিত হন, মা বাবাকে প্রণাম করা, মা বাবাকে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে গারস্থ আশ্রমের পুনঃপ্রতিষ্ঠা করা। এবং গারস্থ আশ্রম থেকেই আমাদের উৎপত্তি হয়। তার মধ্যে প্রথম হচ্ছে মা, তারপরে হচ্ছে পিতা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই গারস্থ আশ্রমের উপর খুব জোর দিয়েছেন। গারস্থ আশ্রম যদি ঠিক হয়ে যায়, তাহলে সমস্ত প্রবলেম, আজকে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমরা যে যারা লেখাপড়া শিখছেন, দেখছেন যে কি লেখাপড়ার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে। এটা রামকৃষ্ণ মিশন থেকে যেসব মানুষ লেখাপড়া শিখে, যারা ছেলেরা এসছেন আমাদের আশ্রম থেকে, তারা যেসব জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেসব জায়গাগুলো অন্তত কিছুটা একটু দুর্নীতিগ্রস্ত থেকে একটু ভালোর দিকে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতির সংজ্ঞা, ধর্মনীতি নিয়ে বলছিলেন আমাদের মোহিতদা বলছিলেন, এবং আপনারাও হয়তো এই আলোচনা শুনেছেন। আমাদের ভারতবর্ষে এমন ছিল, যখন নচ রাজ্য নচ রাজা, নচ দণ্ড নচ দাণ্ডিক, যখন রাজ্য ছিল না, রাজা ছিল না, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, তখন কে করেছেন? ধর্ম তাকে রক্ষা করেছেন। ধর্ম সমস্ত প্রজাদের ধরেছিলেন। মহাভারতে ব্যাসদেবও বলছেন ঊর্ধ্ববাহু হয়ে যে তোমরা তপ করো, তপ তপ তপ, ধর্মকে আশ্রয় করো, ধর্ম রক্ষতি রক্ষিত। এই ধর্মটা কিন্তু কালী পূজা, শিব পূজা, দুর্গা পূজার সঙ্গে সম্পর্ক নয়। এটাই হচ্ছে মুশকিল। ধর্ম হচ্ছে, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তা আপনারা অবাক হবেন স্বাগত যে ধর্ম, তাহলে মহারাজ আপনারা মন্দির করছেন, আপনি নিজে গৈরিক কাপড় পরেছেন। আমাদের সনাতন ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে, বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। সেই জন্যে আমাদের বহিরঙ্গ সাধনার প্রতি জোর কম দেওয়া হয়েছে, যার জন্য ধর্মের সংজ্ঞাটা দিয়েছেন। ধর্মের সংজ্ঞা কিন্তু কখন বলেনি, মনুসংহিতায় 10টা ধর্মের লক্ষণে যেটা কথা বলা আছে, ওখানে শিব, দুর্গা, কালীর কথা বলা হয়নি। এবং পঞ্চক ধর্ম লক্ষণ অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎপ্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। 5টা ধর্মের লক্ষণ এখানে কথা বলা হচ্ছে। তুমি কৃষ্ণের পূজা করো, তুমি শিবের পূজা করো, তুমি তিলক কাটো, তুমি গলায় মালা দাও, এসব কথা নেই। ধর্মের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। ধর্ম হচ্ছে তার আচরণ বিধিতে প্রমাণিত হবে। ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। সত্যাশ্রয়ী হবে, সংযমী হবে এবং ব্রহ্মচর্য পরায়ণ হবে। এটাই হচ্ছে ধর্মের সংজ্ঞা। সেই সংজ্ঞাতে রাজনীতির সঙ্গে যেটা বলা হচ্ছে, রাজনীতি হচ্ছে এখনকার রাজনীতি যারা বলছেন, এই রাজনীতি দেখে হয়তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তারা ঘৃণা বোধ করছেন, এই রাজনীতি কেন আসবে। কিন্তু এই রাজনীতি একদিন আমরা দেখেছি, হর্ষবর্ধনের সময়, অশোকের সময় দেখেছেন, এবং আপনারা আরও, আমার বাবা বিধানচন্দ্র রায়ের কথা বলতেন, খুব প্রফুল্লচন্দ্র সেনের কথা বলতেন। আমি নৃপেন চক্রবর্তী, বামফ্রন্টের ওই যে বসে আছেন আমাদের তন্ময়দা, নৃপেন চক্রবর্তীকে দেখেছি। তিনি অ্যালুমিনিয়ামের থালায় খেতেন। আমি নৃপেন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম ছাত্র অবস্থায়, বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। তারপরে আমি দেখেছি বিমান বোস, যিনি রানীবাদে ছিলেন প্রচারক রূপে। রানীবাদের স্বামীজির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। বিমান বসুকে আমি আমাদের কলকাতার প্রধান কার্যালয়ে নিয়ে এসেছিলাম, আমি নিজে নিয়ে এসেছিলাম। তা আমি তাকে দেখেছি যে, কল্পনা করতে পারবেন, রানীবাদ হচ্ছে আদিবাসী পাহাড়ি এলাকা। সকালবেলা 1 কাপ চা, 2টো ক্রিম বিস্কুট খেয়ে তিনি বেরিয়ে পড়লেন, ক্রিম ক্রেকার বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লেন। তো রানীবাদের স্বামীজি আসতেন, ওখানে উনি মুড়ি খেতেন, মুড়ি ভালোবাসতেন।
তো আমরা বলতাম যে আপনি বলুন তো, বলে আমাদের বাড়িতে আপনাদের আশ্রমে মহারাজরা চাঁদা যেত মুষ্টি ভিক্ষা করতে। তো আমার মা বলতেন যে খালি চাল দিতে নেই, তার সঙ্গে একটু আলু দিয়ে দাও, পটল দিয়ে দাও। এই যে জীবন দেখেছি সচক্ষে, তা বিস্মিত হতে হয় তাদের জীবন দেখে। আজকের যে রাজনীতি হচ্ছে, এই রাজনীতি তো রাজকথাটাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি, এটাকে ভুলে গেলে চলবে না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজার নীতি। রঞ্জধাতু থেকে উৎপত্তি, আনন্দ দান করা। ক্ষত্রিয়রা রাজনীতি করবে, ক্ষত্রিয় হচ্ছে খত ইতি ত্রায়তে ক্ষত্রিয়। কি পাঁচটা খত? পাঁচটা খত হচ্ছে, প্রথম হচ্ছে বাসস্থান, আহারের ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এই হচ্ছে রাজনীতি। সুতরাং আজকে যে সম্পর্কে বহুল প্রচারিত হয়েছে, 7 দিন না 10 দিন যাবৎ টিভিতে একদম মানে ঝালাপালা, কার্তিক মহারাজ, আর এদিকে সিএমকে দাঁড় করে দিচ্ছে। এটা এখন কার্তিক মহারাজকে আপনারা দেখছেন, কার্তিক মহারাজ মুর্শিদাবাদে 40 বছর যাবৎ আছে। আগে আমি ছিলাম রানীবাদ থেকে আমি ট্রান্সফার হয়ে আসলাম, মাঝে দু বছর ছিলাম সাউথে। তো সেখানে 12টা স্কুল, 4টে হাই স্কুল, এবং মুর্শিদাবাদের সংখ্যা, সেই সংখ্যা অনুপাতে হাই স্কুলের ছাত্র সংখ্যার মধ্যে 80% হচ্ছে আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। তা আমাদের ওখানে ট্রাইবাল প্রজেক্ট চলছে, আদিবাসী ছেলেমেয়েরা থাকে 1000 রেসিডেন্সিয়াল। গভর্নমেন্ট যে আমরা সরকারি সাহায্য পাই, সেই সরকারি সাহায্যটা বছরে শেষের দিকে পাওয়া যায়। এই যে সারা বছর এদের যে খাদ্য, এদের যে সাপ্লাই দিচ্ছে, এক যে বড় মুদিখানার দোকান ওখানে একটা আছে ফুলবাসতলা, তিনি হচ্ছে মুসলিম, জিরাফত বলে নাম তার। তো তিনি দিচ্ছেন সাপ্লাই। আমি বললাম যে আমি কার্তিক মহারাজ, আমি যে কোনো সময় অস্বীকার করতে পারি, কি মশাই আপনি কিছু মালপত্র দেননি। কারণ এইসব মালপত্র দেওয়ার সময় কোনো সেরকম ভাউচার টাউচারও থাকে না, এমনি কাছে দেয়। তো বলছেন উনি যে এটা অন্য কেউ হলে বিশ্বাস করতাম, আপনি হিন্দু, এবং আমি এই রকম হিন্দুরা যে করতে পারে আমি কোনোদিন বিশ্বাস করি না। আমার বই সাপ্লাই, 12টা স্কুলের যে বই সাপ্লাই দেয়, বদরুদ্দিন বলে বই সাপ্লাই দেয়, এই হচ্ছে কার্তিক মহারাজ। আমার বাড়ির সামনে যিনি আছেন, ওখানে সাদেক মোল্লা, জামশেদ মোল্লা, সামাদ মোল্লা, তাদের আমের বাগান আছে, মুর্শিদাবাদের আম জানেন, আমের বাগান। এই কালকেও ঝুড়ি ভরে আম দিয়ে গেছে। আমাদের গোশালা আছে, তো যখন আমাদের ওখানে ঈদের হয়, তখন গোশালা থেকে আমাদের দুধ নিয়ে যায়। তো এই হচ্ছে কার্তিক মহারাজ। এখন বললেন যে কার্তিক মহারাজ কোনো বুথে এজেন্টদের বসতে নিষেধ করেছেন, বসতে দেয়নি, সর্বৈব মিথ্যা, অবাস্তব, অকল্পনা। কারণ যে কার্তিক মহারাজ এমন একটা ডন নয়, কার্তিক মহারাজের এমন কোনো বাহিনী নেই যে বুথ থেকে একটা প্রমাণ দেখুক যে অমুক বুথে বসতে দেয়নি কার্তিক মহারাজ নিজে গিয়ে, এটা প্রমাণ দিতে পারবে না। প্রথম ওখানে প্রশাসন রয়েছেন, রাজ্য তার হাতে, তিনি সুপ্রিমো, এটা বলতে পারেন। আমার একটাই প্রশ্ন হয়েছে, যে প্রশ্নটা একটা প্রেজেন্ট রাজনৈতিক দলের তিনি এমএলএ, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমরা এখানে 70% 30% হিন্দুরা, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া। সেই দল থেকে তাকে কোনো রকম সংযত করা হলো না, ক্ষমানো চাওয়া হলো না। আমি কার্তিক মহারাজ, সেখানে আমি বিরোধিতা করেছি। এটা অসম্ভব, অবাস্তব যে আজকে সেটা তিনি বললেন, আর সমস্ত দল তাকে মেনে নেবে, তাকে সংযত করবে না, এটা ঠিক হয় না। বর্তমান ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জায়গায় যদি হিন্দুরা বলেন যে আমরা এখানে সমস্ত অন্য সম্প্রদায়, অন্য ধর্মের মানুষকে তাড়িয়ে দেব, মূর্খামি, পাগলামি, অবাস্তব। আর মুসলিম ভাইরাও যদি মনে করেন আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আমরা হিন্দুদের 2 ঘন্টা কেন, উনি তো ইচ্ছা করলে 8 ঘন্টায় পারেন। আমি তো বললাম যে দয়া করে, উনি 2 ঘন্টা টাইম দিয়েছেন, 8 ঘন্টার মধ্যেই আমাদের কেটে ফেলে দেবে। সেইখানে প্রতিবাদ করেছিলাম।
এই প্রতিবাদের জন্যই আজকে আমার কার্তিক মহারাজ করছেন। আজকে পশ্চিমবঙ্গে আপনারা সবাই দেখেছেন লক্ষকণ্ঠে গীতা পাঠের যে আয়োজন, তার প্রধান ছিলাম আমি। নদিয়া জেলায় কুম্ভ মেলা যে আয়োজন করা হয়েছিল, তার প্রধান আমি। গীতাকে কেন্দ্র করা হয়েছে। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, গীতা যেখানে নজরুলও বলেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানও বলছেন। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত, পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে। গীতা একটা বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বিধবা থেকে সধবা, একটা শ্মশান যাত্রীর সবার ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতায় আমরা সাধু সন্ন্যাসী কিছু আহ্বান করেছিলাম। 1,37,000 মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। সুতরাং আমরা কখনো বিভাজনের রাজনীতি আমরা দেখিনি। কংগ্রেসের আমলে আমাদের বাড়িতে নিরামিষ, বুঝলেন সুমনবাবু, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া। তা আমরা হোস্টেল থেকে ফিরে এলে আমাদের একটু আমিষ খাওয়ার একটু প্রবণতা হতো। আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশে একটা আলাউদ্দিন বলে মুসলিম আছে, আমার বাবার বন্ধু, সেই বাড়িতে গিয়ে আমরা খেতাম। কল্পনা করা যায়? এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাংলার পরিস্থিতি, যেটা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ছিল বাংলা। কবিগুরু রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার সমস্ত মানুষকে বের করতে পেরেছিলেন। এই বাংলায় কংগ্রেসের আমলে এত বিভাজন হয়নি, বামফ্রন্টের আমলে এতটা বিভাজন হয়নি, কিন্তু আজকে আমাদের মধ্যে এমন বিভাজন সৃষ্টি করেছেন যে বিভাজনের ফলে আজকে আমাদের গ্রাম বাংলার অবস্থা ভয়াবহ পরিস্থিতি হয়ে আসছে। আপনারা জানেন, বাজনা আজকে মুসলমান ভাইদের মসজিদের সামনে দিয়ে, রাস্তার ধারে মসজিদ, কোনো মসজিদের সামনে দিয়ে বাজনা যাবে না। আজকে তাজিয়া, আজকে মহরম, বাজনা বাজছে, অথচ হিন্দুর বিসর্জনের বাজনা বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যু যাত্রীকে আমরা বলহরি হরিবোল বলতে বলতে নিয়ে যাব খোলকর্তার সহ, বন্ধ। এই প্রতিবাদ কার্তিক মহারাজ করছেন, এবং কার্তিক মহারাজ যতদিন বেঁচে থাকবে এর প্রতিবাদ অবশ্যই করবে, নিঃসন্দেহে করবে। আমি ভারত সেবাশ্রম সংঘ, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার কথা বলতে গেলেই সনাতন ধর্মের কথা আসবে, হিন্দু ধর্মের কথা আসবে, হিন্দুর কথা আসবে। নমস্কার, সবাই ভালো থাকুন। আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ কার্তিক মহারাজ। দেখুন, যেখান থেকে এই বিতর্কটা শুরু হয়েছিল যে রাজনীতির সঙ্গে কতটা দূরত্ব রাখা হবে, সেটা বোধহয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়। যেমন স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভগিনী নিবেদিতা। সেই সময় স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাজা মহারাজ ভগিনী নিবেদিতাকে বলছেন, রামকৃষ্ণ মিশন একটি আধ্যাত্মিক সংস্থা, যদি আপনাকে রাজনীতিতে যেতে হয় যান, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে রামকৃষ্ণ মিশন থেকে ইস্তফা দিতে হবে। দেশের স্বাধীনতার জন্য কাজ করতে অত্যন্ত যন্ত্রণা সহ্য করে রামকৃষ্ণ মিশন থেকে ইস্তফা দিতে হয় স্বয়ং ভগিনী নিবেদিতাকে। শোনা যায় ভরত মহারাজের কাছে ইন্দিরা গান্ধীর যাতায়াত নিয়েও রামকৃষ্ণ মিশনের একটা অংশ প্রশ্ন তুলেছিল। কাজেই আবার বলছি, আমাদের দেশের ঐতিহ্যশালী এবং দায়িত্বশীল ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে রাজনীতির সমীকরণ ঠিক কী হবে, এটা তাদের ওপরই ছেড়ে দেওয়াই কল্যাণকর, এবং অযথা তাদের ভোট রাজনীতির আবর্তে টেনে নামানো অত্যন্ত পীড়াদায়ক। যাই হোক, আমার পরের বক্তা গায়ক সৈকত মিত্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমে যারাই এখানে রয়েছেন সকলে প্রণম্য মানুষ, তাদেরকে শুভেচ্ছা জানাই। কার্তিক মহারাজের মতো আমারও এই এইপি আনন্দে বহুবার এসছি অন্য কারণে,
প্রধানত গান সঙ্গীত বিষয়ক কোনো কিছু নিয়ে আলোচনা করতে বা আরও কিছু কিছু জায়গায়। কিন্তু যুক্তিতর্ক এই প্রথমবার আসা, এবং তার জন্য অনেক ধন্যবাদ। আমি সব কিছুর আগে একটা ব্যাপার একটু বলতে চাই। এই যে গত পরশুদিন রাত্রে, বলা যেতে পারে গতকাল রাত্রিতে, যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছি পশ্চিমবঙ্গের অনেক মানুষ, অনেকে প্রাণ গেছে, তাদের প্রতি তাদের তাদের মানে সকলের যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম ধরনের না আর দুর্যোগ আসে, তাদের শান্তি কামনা করি। যাই হোক, অনেকের অনেক কিছু কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছে, শেষ বক্তা ছিলেন কার্তিক মহারাজ। আমি কার্তিক মহারাজকে বলি যে আমি বালিগঞ্জে যে আপনাদের ভারত সেবাশ্রম, সেখানে বহুবার গান করতে গেছি। ভরত মহারাজ তখন জীবিতও ছিলেন। কিছু কয়েকটা ধর্মীয় বা ওই ধরনের কিছু গান করার পরে উনিই বলতেন, না না, আপনি আপনার লাইনে চলে যান। আমার মনে হয় যে আমি আধুনিক গান করি, তো এই যে উদারতাটা, এটা আমার মনে হয় একমাত্র সাধু যারা, প্রকৃত সাধু যারা, যেটা উনি বললেন যে বহিরঙ্গ নয়, মানসিকভাবে তারা যারা এইভাবে তৈরি, তাদের পক্ষে, তাদের জন্যেই সাধু কথাটা আমার মনে হয় প্রযোজ্য হওয়া উচিত। তা আমার মনে হয় যে আপনি যা যা বলেছেন খুব মন দিয়ে শুনলাম। আর সুমন তারপরে যে কথাটা বলল যে অনেকে তাদের সংস্থা ছেড়ে রাজনীতিতে গেছেন, এমপির কথা বললেন, মধ্যপ্রদেশের বেশ কিছু সাধু সন্তরা তারা সরাসরি রাজনীতিতে এসেছিলেন। আমরা বা আমি আশা করব কার্তিক মহারাজ হয়তো সেরকম কিছু করবেন না, মানে আপনি সাধুই থাকবেন। আপনাকে প্রণাম জানাই। আসলে একটা হয়েছে কি, আমরা দেখবেন কঙ্গনা রানাওয়াত, তিনি যেমন প্রত্যেকের মধ্যে বলতে, হঠাৎ করে বলতে থাকেন যে 2014 সালে নাকি ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, স্বাধীন হয়েছে। সেরকমই আমার মনে হয় যে তন্ময়দাদেরও সেরকম অবস্থা। 2011-র পরেই যত হিংসা হয়েছে, কারণ আজকে একটা বিষয় হচ্ছে রাজনীতির হিংসা। তা আমি একটু আপনাদের ছোট ছোট কিছু ঘটনা, যদিও সেরকম কিছু নয় বলাটা একজনের, বিশেষ একজনের, তার কাছ থেকে আমরা শুনতাম যে এগুলো সেরকম কিছু নয়। আমি কয়েকটা হিংসার কথা আপনাদের একটু মনে করিয়ে দিই। আমরা খুব কি বলবো, মনে রাখতে পারি না বা চাই না, যেগুলো আমরা মনে রাখার প্রয়োজন মনে করি না, কিন্তু আমি একটু মনে করিয়ে দিই। কারণ আমাদের এই বাঙালি সমাজ, যেটা একটা একটা জায়গায় এসে আর কি এটা ভাবতে শুরু করে যে আমাদের বোধহয় এগুলোর প্রয়োজন নেই। আমার মনে হয় একটু প্রয়োজন আছে, তাই জন্য আমি আরেকবার একটুখানি ছুঁয়ে যাই। সাতগাছিয়ায় বিপক্ষের কর্মীকে মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, অন্তত আমরা তখন অনেক ছোট, কিন্তু হয়েছিল। কংগ্রেসের, মানে তারা বিপক্ষের ছিলেন তখন। হাওড়ার কান্দুয়াতে হাতের কবজি কেটে নেওয়া হয়েছিল। এছাড়া কত বলবো, কেশপুর, নানুর, ছোট আঙারিয়া, আপনারা জানেন। মরিচ ঝাঁপির মতো নৃশংসতা আমরা কিন্তু সিপিএমের দলের দেখেছি। বিজন সেতুর কথাটা বলি। বিজন সেতু, আমরা তখন 1982 সাল, খুব সম্ভবত এপ্রিল, আমার ডেটটা মনে নেই এই মুহূর্তে, কিন্তু সেই সময় আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আমার এক বন্ধু থাকে কসবাতে। আমরা সাইকেলে করে, আমরা দুজন বন্ধু ওর একসঙ্গে গিয়ে, পড়াশোনাটা কিছুই করতাম না, গল্প করতাম বেশি। তো যাচ্ছি যখন, বিজন সেতুর ঠিক মাঝখানটায় আমাদের পুলিশ আটকে দিল, প্রচুর ভিড়। আমরা দেখলাম বেশ কিছু সাধু বেশি, তারা সাধু ছিল কি আমি জানি না, কিন্তু সাধু বেশি কিছু মানুষকে, 7 জনকে বোধহয় খুব সম্ভবত
পুড়িয়ে মারা হয়েছিল। 3 জন আমার চোখের সামনে হয়েছে, আমি ঘটনার সাক্ষী বলা যেতে পারে। এবং কি নৃশংসভাবে প্রথমে তাদের বাঁশ দিয়ে মারা হচ্ছে, তারা যখন মাটিতে পড়ে যাচ্ছে মুখে, বুকে এবং পেটে পেট্রোল কিংবা কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। 10 দিন ঘুমোতে পারিনি। এই নৃশংসতা কিন্তু চোখে দেখেছি। কাজেই কেউ যদি হঠাৎ সাধু হবার চেষ্টা করে যে আমাদের আমলে কিছুই হয়নি, যা কিছু হচ্ছে এই আমলে, আমরা কিন্তু আরো কিছু দেখেছি, যেমন সিঙ্গুরে দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, নেতাইয়ে দেখেছি কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কি আমরা কি গুজরাটের দাঙ্গা আমরা দেখিনি? এবার আসি আমাদের এই ভোটের পর্ব। বেশ তো চলছিল, কোনো তো ঝামেলা চলছিল না, আমরা দেখিনি। আমি জানি না, সুমনরা হয়তো স্পেশালি কিছু বার করতে পারবে যে এখানে এখানে হয়েছে, কিন্তু সেরকম কিছু আমার মনে হয় না যে মানে হিংসাত্মক কিছু হয়েছে। কিন্তু এই ষষ্ঠ দফায় এসে কিন্তু আমরা দেখতে পেলাম অধিকারী গড়ে, মোহিত দ্বারা হয়তো সেই ব্যাপারটা আরও বেটার বলতে, মানে কী করে হয়েছিল, বা জিতেন্দ্র তেওয়ারি সাহেবও বলতে পারবেন, যে হঠাৎ করে সেখানে খুন হলো, পরপর 2 দিন 2 জন খুন হলো, এবং সেটা চাপিয়ে দেবার চেষ্টা হলো অন্য একজনকে। তারপরে স্টিং অপারেশনের কথা তো আর বলছি না, সেটা নিয়ে সন্দেশখালি এখন মহিন্দারা কথা বলা বন্ধও করে দিয়েছে। সন্দেশখালি লোকের সামনে কিন্তু বেরিয়ে এসছে, এবং তারপরে আরও অনেক কিছু হতে শুরু করলো, যেগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে শিখে গেল। তো কাজেই ভোটের হিংসা যে আমরা পুরোপুরি ভুলে যাইনি বা করতে দেব না, এটাও শপথ করেছি, যতই চেষ্টা হোক কোনো না কোনো একদিক থেকে হচ্ছেই। কিন্তু যেটা সবাই বলছেন যে রাজ্যে যে বলিয়ান, দোষটা তারই ওপরে বর্তায়, অবশ্যই বর্তায়, কিন্তু সেখানে ইন্ধনটা কাদের ছিল সেটাও আমার মনে হয় একটু বুঝে নেওয়ার দরকার পড়ে। এবারে আসি আজকের আরেকটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আকাশ বাতাসে কুকথার ছোঁয়া। দেখুন, আমার মনে হয় এগুলো অনেকগুলো কথা বলে মানে বেরিয়ে আসে। আমি কি একটু পুরনোর কথা বলবো, আপনারা যদি শুনতে চান। খুবই ভদ্র একজন মানুষ আমরা জানি, কমরেড প্রমোদ দাশগুপ্ত, পুলিশকে বলেছিলেন, কোনো এক জায়গায় গিয়ে পুলিশ বন্দুক চালায়নি বলে উনি বলেছিলেন, পুলিশের বন্দুকে কি নিরোধ লাগানো আছে? এটা কি খুব সুন্দর কথা ছিল? আপনারা জানেন যে কি কথা বলতে চেয়েছেন। সেই থেকে শুরু হয়েছে, কিন্তু মানে আরও হয়তো অনেক কিছু আছে, কিন্তু এগুলো কানে বাজে। ধর্ষণের ঘটনা, যেমন অনিতা দেওয়ানের ধর্ষণের ঘটনাকে তখনকার মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন এমন তো হয়েই থাকে, এটাও কি কুকথা নয়? বিনয় কুমার বলেছিলেন মেধা পাটকার এলে এখানে প্রত্যেকে নিতম্ব খুলে দেখাবেন, এটাও মনে হয় খুব সুকথা নয়। এছাড়া আরও অনেক আছে। অনিল বসুর কথা আমরা ভুলে যাইনি, অনেক বড় বাবু পেয়েছেন। যাই হোক, এগুলো কিন্তু আমরা দেখেছি এবং শুনেছি, এবং অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই। এই কুকথার যে রেওয়াজ সেটা এখনো চলছে, এবং সেটা আমরা দেখেছি ঘুসপেটিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত মুজরা এসে পৌঁছেছে। সেটা কে বলেছে আপনাদের আর নতুন করে বলে দিতে হবে না। গত পরশুদিন, মানে অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, গত পরশুদিন কঙ্গনা রানাওয়াত বলেছেন যে হাতি চলতে হ্যায় তো কুত্তে ভোঁকতে হয়, মানে ওনার নিজের দলের লোকদের বলছেন। এটা নিশ্চয়ই খুব ভালো কিছু কথা এই ভোটের আবহে নয়। যাই হোক,
যেটা বলতে চাই যে এর থেকে কি করে বেরোতে পারি আমরা। দেখুন, দীর্ঘ সময় ধরে রাজনীতিতে থাকলে দম্ভ আসবে, অহমিকা আসবে, তার থেকে কুকথা হেরে যাওয়ার ভয় হতে পারে। যেমন কেউ কেউ বলছেন যে এতদিন ধরে আমাদের সংখ্যালঘুদের কথা বলে আসার পরে হঠাৎ বলতে শুরু করেছেন যে আমার আশেপাশে অনেক মুসলিম ছিল, ঈদে নাকি তাদের দেওয়া খাবার খেতাম, কিন্তু শোনা গেছে বা জানা গেছে যে তিনি যেখানে থাকতেন সেখানে কোনো মুসলিমরা থাকতেন না। তো এরকম হতে হতে একটা সময় উনি বলতে শুরু করেছেন যে আমি ঈশ্বর প্রেরিত দূত। আমার যেটা মনে হচ্ছে যে এরকম একটা অবস্থা না আসে সপ্তম দফা ভোটের আগে উনি এবার বলতে শুরু করবেন হয়তো আমি তো মুসলিমই ছিলাম। আমি জানি না সেটা হবে কিনা। তো যাই হোক, আমাদের আদিবাড়ি নৈহাটি, এবং নৈহাটিতে আমরা দেখতাম ঠাকুরমশাই আসতেন। আমার ঠাকুমা ঠাকুরদাদা প্রত্যেকেই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। সেই থেকে শুনেছি এবং সেই দেখেই বড় হওয়া, এবং হিন্দু অর্থাৎ সনাতন ধর্ম এরকম শুনে আসছি। অনেক কথাই বলার ছিল, বলা হয় না, কিন্তু বলার সময় হয় না। কিন্তু আমার মনে হয় যে এই কট্টর হিন্দুত্ববাদ এইটা বোধহয় না হলেই ভালো। কারণ আমরা মনে করি আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি অনেক, তার শিকড় অনেক দৃঢ়, অনেক পর্যন্ত পৌঁছেছে। সেগুলো আমরা ভুলে যাব না। আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার সংস্কৃতিকে আমরা মেনে নেব না। আমি একটা ছোট্ট গানের কলি দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, আবার বলি, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এটাই যেন আমাদের আসল কথা হয়। ভোট পর্ব খুব ভালো করে কাটুক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সৈকত, বিশেষ করে ধন্যবাদ এই অসাধারণ বক্তব্য সুর দিয়ে শেষ করার জন্য। আমি জানতাম না যে সৈকত বিজন সেতুর নৃশংসতা নিজের চোখে দেখেছে, একজন প্রত্যক্ষদর্শী, এটাও জানার রইল। একদম স্বাভাবিক। তবে ও বলছিল যে এই বিভিন্ন দফায় হিংসা সুমনকে স্পেশালি খুঁজে বার করতে হবে না, তার কারণ কেতুগ্রামে তৃণমূল কর্মী খুন হয়েছেন, নন্দীগ্রামে বিজেপির সমর্থক কর্মী দলিত মহিলা মাথায় হাসুয়া দিয়ে তাকে খুন করা হয়েছে, মহিষাদলে হিংসা হত্যা হয়েছে। সুতরাং এই বাংলা, আমি মহিতার সঙ্গে সম্পূর্ণ একমত যে একমাত্র বাংলাতেই যে শব্দটা সৈকত ব্যবহার করলো সংস্কৃতি, এই হত্যা এবং হিংসার কুৎসিত সংস্কৃতিটা রয়ে গেছে। বাকি বিশ্বাস করুন দেশের যে যে রাজ্যগুলো ছিল, আমি নাম করে একটার পর একটা রাজ্য বলতে পারি, সব জায়গা থেকেই ব্যাধি সরে গেছে, আমাদের এই রাজ্য ছাড়া। সৈকত যখন বলছিল আমার শুধু মনে পড়ে যাচ্ছিল ওরই একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না। আমি নিশ্চিত সৈকত শাসক দলকে যতই সমর্থন করুক, মঞ্চের ওপর থেকে 2 অক্ষর 4 অক্ষরকে অন্তত সমর্থন করে না। রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের নেতানেত্রীরা শুধু পরস্পরকে তুই তুকারি করছেন তাই নয়, পরের পর সভায় 2 অক্ষর থেকে 4 অক্ষর, সম্ভবত এবার 6 অক্ষরের দিকে চলে যাচ্ছেন। প্রমাণ করে দিচ্ছেন যে এ রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের থেকে ভাষা সন্ত্রাস একটুও কম ভয়াবহ নয়। যে হারে এই লোকসভা ভোটের সময় এই প্রবণতা বাড়ল, তাতে এই দিন বেশি দূরে নয় যে আমাদের হয়তো নেতানেত্রীদের বক্তৃতার লাইভ সম্প্রচার বন্ধই করে দিতে হবে, নয়তো আগাগোড়া ওই বিপ 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 ধ্বনি দিয়ে সম্প্রচার করে দর্শকদের একেবারে কানের মাথা খেয়ে ফেলতে হবে। যে বয়স্ক নাগরিকরা এতদিন 1967 সালে যুক্তফ্রন্ট জেতার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে কানা বেগুন আর কাঁচকলা ঝুলিয়ে রাখাকে রাজনৈতিক অসভ্যতার চূড়ান্ত নিদর্শন মনে করতেন, তারাও এতদিনে নিশ্চিত বুঝে গেছেন যে কুকথার ক্ষেত্রে অন্তত বর্তমানে এগিয়ে বাংলা। যাই হোক, আমার পরের বক্তা যিনি, তার কাজকর্ম ওই ভাষা নিয়েই, সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। নমস্কার। বিষয়গুলো এমন যে ভাষা নিয়ে কাজ করলেও আমি ভাষা হারিয়েই ফেলছি বলা যায়। আমরা
যখন জনপ্রতিনিধি নির্বাচন করি, আমরা তাদের কাছ থেকে কোন দায়িত্ব, কোন কোন কর্তব্য আমরা প্রত্যাশা করি। প্রথমেই হয়তো আমাদের মনে আসবে যে যিনি যে অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন সেখানকার, এবং যদি সেটা প্রদেশ হয় কিংবা দেশ হয়, সার্বিকভাবে সেই দেশের বা অঞ্চলের উন্নয়ন তিনি সাধন করবেন, মানুষের কল্যাণ সাধন করবেন। কিন্তু এর মধ্যেই কি শুধু প্রতিনিধিত্ব তার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আবদ্ধ? তা নয়। প্রতিনিধিত্ব এমনই, নেতৃত্ব এমনই, যা এমন একটা সমাজ গড়ে তুলবার কথা অন্তত ভাববে, চেষ্টা করবে, যে সমাজ সুস্থ চিন্তার বাহক, যে সমাজ ভবিষ্যৎকে আরও সুন্দরতর পথে টেনে নিয়ে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে অন্তত ৯৯% জনপ্রতিনিধির কাছে আমরা এই বার্তাটি পাই না, বরং ঘটে ঠিক উল্টোটা। যেমন এই আজকের আলোচনায় যে প্রসঙ্গগুলো এসেছে, যেমন প্রথমত কটূক্তি করা, একজন আরেকজনের প্রতি এমন ভাষা প্রয়োগ করছেন, তাকে এমনভাবে আঘাত করছেন, তার সম্পর্কে এমন উক্তি করছেন যে যিনি যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার তো যা লাগছে তা লাগছে, আমরা যারা শুধু শুনছি আমাদের কান গরম হয়ে যাচ্ছে। কেন এই কটূক্তি? এই কটূক্তি করে কি হয়? যিনি এই কটূক্তি করেন, দুটো কটূক্তি করলে তার কি ভোটটা বাড়ে? কারণ আমরা তো দেখছি চারপাশের রাজনীতির যে মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনোই কোনো নৈতিক আদর্শ স্থাপনের উদ্দেশ্য হচ্ছে না, সেটা হচ্ছে ক্ষমতায়নের উদ্দেশ্য। ক্ষমতা কি করে আমি দখল করব, সেটাই হচ্ছে ভোটের মূল আকাঙ্ক্ষার জায়গা। এবং ক্ষমতা যদি আসে, ক্ষমতার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই আসতে থাকে। বিত্ত আসে, তার সঙ্গে সঙ্গে খ্যাতি আসে, তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকামী মানসিকতার একটা তৃপ্তি আসে। তো এই যে কটূক্তি করা, অপভাষা প্রয়োগ করা একের অন্যের প্রতি, এর মধ্যে একটা ভীষণ তঞ্চকতা আছে, প্রতারণাও বলা যায়। কিভাবে? যিনি কটূক্তি করছেন তিনি তো জানেন যে এটা অন্যায়। না জানার মতো তো তারা অপরিণত মনস্ক নন, তারা সারা ভারতবর্ষের হয়ে এমনকি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও তারা অংশ নিচ্ছেন, নানা ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন কোটি কোটি জনগণের হয়ে। তারপরেও তারা কেন করছেন? তার কারণ হচ্ছে যে আমরা পথে ঘাটে চলতে গিয়ে দেখতে পাই যে এমন একটি শ্রেণী আছে যারা উঠতে বসতে চলতে ফিরতে অসম্ভব খারাপ কথা বলে। তাদের আশেপাশে কে আছে, কি আছে, তাদের এই পরিস্থিতিতে কথা বলা, এই কথাগুলো বলা উচিত কিনা, এটা তারা জানে না। এটা তাদের সংস্কৃতি, এটাকে তারা তাদের অধিকার বলে মনে করে। এবার যে জনপ্রতিনিধি তিনি যত বেশি প্রভাবশালী, তিনি জানেন যে তিনি যদি একেবারে এই স্তরে নেমে গিয়ে কথাগুলো বলতে পারেন, তবে একেবারে সরাসরি একটি সংযোগ স্থাপন করা যায়, একেবারে সরাসরি আস্থা অর্জন করা যায়। কারণ তিনি তো ভোটার চান, এবং ভোটার হাতে পেতে গেলে যত রকমের কল্যাণ কর্ম সাধন করা দরকার, যত সততার সঙ্গে প্রশাসনকে পরিচালিত করা দরকার, যতটা দক্ষতা দরকার, তার যদি অভাব থাকে, তাহলে কিছু আশ দিয়ে পাশ দিয়ে অন্যান্য রাস্তা দিয়ে তাকে ভোটার সংগ্রহ করতে হবে। তাহলে সরাসরি বিভিন্ন জনগণের সঙ্গে, বিভিন্ন ধরনের জনগণের সঙ্গে সরাসরি আন্তরিক একটি সম্পর্ক প্রতিষ্ঠার একটি প্রধান রাস্তা হচ্ছে ওই সমস্ত অকথা কুকথাগুলো বলা। এবং এটা শুনলে তারা মনে করবেন যে আরে ইনি তো আমাদেরই দলের লোক, ইনি আমাদের কথা ভাবেন, ইনি তো ঠিক সেই বিশাল একটু আভিজাত্যপূর্ণ অমুক অমুক পোশাক পরা কিংবা অমুক অমুক ভাষা ব্যবহার করা এই রকম মানুষ নন। এর ভেতরে তঞ্চকতাটা কিন্তু বোঝা যায় না। এর মধ্যে কিন্তু কোথাও কোনো প্রয়াস নেই, কোনো অবদান নেই, আছে শুধু কথার চাতুরি দিয়ে ভোট সংগ্রহ করা।
এবং আরেকটা উদ্দেশ্য কি, যদি যে কটূক্তি করা হচ্ছে, যার প্রতি করা হচ্ছে, তিনি যদি নারী হয়ে থাকেন তাহলে তো কথাই নেই, তাকে খুব সহজেই আঘাত করা যায়, খুব সহজেই তাকে অপমান করা যায় এবং সেই অপমান দিয়ে তাকে ঠেলে সরিয়েও দেওয়া যায়। আর তিনি যদি নারী না হয়ে অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হন, তাহলে তার আত্মবিশ্বাস, আত্মমর্যাদাকে বিশাল আঘাত করা যায় যদি তিনি মানসিক দিক দিয়ে হয়ে থাকেন রুচিশীল, নম্র, ভদ্র। তার মেরুদণ্ডে আঘাত করবার বিরাট জায়গা হচ্ছে তার প্রতি কটূক্তি করা, এবং সেটাও করা হয়। মজার ব্যাপার হচ্ছে যে যে নতুন প্রজন্ম রাজনীতিতে আসে, দেখা যায় কিছু দিনের মধ্যেই তারাও এই ভাষাগুলোর আয়ত্ত করে ফেলেছে। অর্থাৎ এইভাবেই একটা ট্র্যাডিশনের জন্ম নেয়। এখানে অনেকেই পুরনো কে কবে কি বলেছেন না বলেছেন এই উদাহরণ বিস্তর দিয়েছেন, আমি এর মধ্যে যাচ্ছি না। এবং আমার কোথাও একটা মনে হয় যে এই যে উদাহরণগুলো, এগুলোকে পুনরুচ্চারণ করাটাও আমার পক্ষে বেশ অসুবিধাজনক, এবং আমরা সেইটাও ভুলতে বসেছি যে এই অমুক বছর, অমুক সালে অমুক নেতা বা নেত্রী এই কটূক্তি করেছেন, এটা বলতে আমাদেরও মুখে বাজছে না। একটা সময় ছিল যখন ধর্ষণ শব্দটা বলতে আমার অসুবিধে লাগতো, আজকাল লাগে না। এভাবেই আমাদের ভেতর থেকে সুসংস্কৃতি আস্তে আস্তে সরে যেতে থাকে এবং অপসংস্কৃতি প্রবেশ করে। ভাষার অপসংস্কৃতিও ঠিক এভাবেই প্রবেশ করছে। কটূক্তির পরেই হচ্ছে ভোট আসে। ধরুন, ভোট যখনই আসে তখনই কটূক্তির মাত্রা বেড়ে যায়, খুব স্বাভাবিক। এটা তো এক ধরনের হাতে না মেরে মুখে মারা। সকলকে তো হাতে অস্ত্র নিয়ে লড়াই করতে নামতে হয় না, কারণ তার জন্য ক্যাডাররা আছে, তারা সেই কাজটা তারা করে দেয়। পারস্পরিক খুনোখুনি, মারামারি, এগুলো তো বড় জনপ্রতিনিধিরা বা উচ্চশ্রেণীর জনপ্রতিনিধিরা নিজেরা করেন না। তো ফলে তারা এইভাবে বাকযুদ্ধের দ্বারা তারা ভোটের বাজারকে কবজা করবার চেষ্টা করেন। ফলে ভোটও যখন বাড়ে তখন এই সমস্তও বাড়ে। আর হিংসার কথা যদি বলেন, তাহলে তো আমার মনে হয় যে কোনো ভারতবর্ষের এমন একটা কোনো রাজনৈতিক দল নেই যারা নিজেদের হিংস্রতা থেকে বাইরে বলে দাবি করতে পারে। আজকে বাংলার প্রতি আঙুলটা ওঠে, কারণ সত্যি বাংলায় হিংস্রতার মাত্রাটা একটু বেশি, এবং ঐতিহাসিকভাবে বেশি। যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখনও আমরা দেখেছি যে বাংলা থেকেই সশস্ত্র এবং প্রাণঘাতী আন্দোলনের উৎস তৈরি হয়েছিল বাংলা, এবং তারপরে তা আস্তে আস্তে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই ক্রমাগত এই যে রাজনীতি, এই হিংসাত্মক রাজনীতি, এটা আমরা দেখেছি যে এক একটা দশক ধরে এক এক রূপে এসেছে। কখনো নকশাল হয়ে এসেছে, আবার নকশালদের বিরুদ্ধে সেই সময়কার কংগ্রেস শাসক ছিল পশ্চিমবঙ্গে, তারা একরকমের হিংসাত্মক রাজনীতি করেছে। তারপর বামফ্রন্ট এসেছে, বামফ্রন্ট একরকম করেছে। এভাবে চলছেই। কিন্তু আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব যে কেন্দ্রে যে সমস্ত সরকার এ পর্যন্ত কায়েম হয়েছে, সেই প্রত্যেকটি সরকারের আমলে এই ধরনের গণখুন কিংবা ব্যক্তিগত খুনের অনেক অনেক উদাহরণ আছে। সুতরাং হিংসা থেকে কেউ বেরোতে পারেনি, কেউ বেরোবার চেষ্টা করে না। হিংসার মাধ্যমে ক্ষমতা হস্তগত করার কুপ্রবৃত্তি এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের শিরায় শিরায় ঢুকে রয়েছে। আর একটি বিষয়, সেটা হচ্ছে ধর্ম। দেখুন, এখানে একটা কথা উঠে এসেছে যে ধর্মকে কলুষিত যারা করে তারা ইত্যাদি ইত্যাদি। ধর্ম তো অনেক রকম, সেই উদাহরণও অনেকেই ব্যাখ্যা করে বলেছেন। আসলে ধর্মকে কলুষিত করা যায় না, কলুষিত হয় মানুষ, মানুষের আচরণ কলুষিত হয়। ধর্ম কি করে কলুষিত হবে? ধর্ম তো একটা নীতি যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়, কিংবা অনেক বেশি সংযত হতে শেখায়, যা মানুষকে মানবিকতার পথে নিয়ে যায়, তাই হলো ধর্ম। তার নাম আপনি যাই দিন না কেন।
সেটা কোনোদিনও নষ্ট হতে পারে না, সেটা কোনোদিনও কলুষিত হতে পারে না। কলুষিত হয় ব্যক্তি, এবং আমরা সবসময়ই সেটা দেখেছি যে ব্যক্তি কলুষিত নিজে হয় এবং সেই ব্যক্তি সমাজকে কলুষিত করে, এবং ধর্মের নামে তারা মানুষকে ব্যবহার করে পারস্পরিক হত্যা প্রতিহত্যার মধ্যে দিয়ে ক্ষমতা কায়েম করার উদ্দেশ্যে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তিলোত্তমা। আসলে আমাদের রাজ্যে ভোট সন্ত্রাস আর ভাষা সন্ত্রাস একেবারে পাশাপাশি প্রায় হাত ধরাধরি করে চলে। তিলোত্তমার কথা শুনতে শুনতে সত্যিই মনে হচ্ছিল যে এই রক্তপাতের রাজনীতি, লাশের ওপর দিয়ে রাজপথ দাপিয়ে বেড়ানোর এই রাজনীতি, মাথায় হাসুয়ার কোপ দিয়ে গৃহবধূর খুলি ফাটিয়ে দেওয়ার এই রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। 4 জুন ভোটের ফল বেরোবে, একদল আবির খেলবে, ডিজে বাজবে, আরেক দল হয়তো হারের কারণ খুঁজবে কিংবা আফসোস করবে যে তাদের বাহুবলীদের দিয়ে ঠিক ততটা গাজোয়ারি করানো গেল না। যাই হোক, বড় বড় নেতারা হয়তো মনে মনে বলবেন যে মহৎ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য 2-1টা উলুখাগড়ার প্রান্ত যেতেই পারে। জর্জ বুশ হালকা হেসে যাকে বলেছিলেন কোল্যাটারাল ড্যামেজ। আবার একটা রক্তক্ষয়ী ভোটের অপেক্ষা করতে থাকবো আমরা। এই কি চলবে? চলতেই থাকবে? এই প্রশ্ন দিয়ে শুরু করব আজকের ওপেন ফোরাম। আমি প্রথমে যেটা আপনি বললেন প্রথমে যে ওই সাম্প্রদায়িকতার যে একটা তুলনামূলক আলোচনা করলেন, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, একদিকে রাম মন্দির আর আরেকদিকে দীঘার জগন্নাথ মন্দির। আপনি দেখবেন কিন্তু জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির 2024-এর আগে ওটা কিন্তু মানে কোনোভাবে ওটাকে ওপেন করা হয়নি, ওপেনিং সেরিমনিটা হয়নি। কিন্তু 2024-এর 22শে জানুয়ারি অসমাপ্ত রাম মন্দিরের যে ওপেনিং সেরিমনিটা হয়েছিল। ফলে এটা আমার আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে জুন মালিয়া দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ওটাও পুরোটা সম্পূর্ণ হয়নি বলেই অনেকে মনে করছেন। ভোটের আগে ওটারও কাজকর্ম, তদারকি এবং তার নিয়ে ঘোষণা সব হয়ে গেছে। তদারকি অবশ্যই করতে পারেন। আমি বলছি ওর সঙ্গে ধর্মের সম্পর্ক এই মুহূর্তে খোঁজে যাচ্ছে না। যদি এটা কোনো ভোটের আগে উদ্বোধন হয় তখন আমরা মানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ব্যাপারে যাব। আমি বলছি যে আপনি নিশ্চয়ই এটাও শুনেছেন যে খোদ মুখ্যমন্ত্রী বারবার তার ভাষণে বলেছেন যে এটা কোনো ট্রাস্টি বোর্ডে না, সরকারি টাকায় হচ্ছে। বারবার মঞ্চের ওপর থেকে বলেছেন যে আমি জগন্নাথ মন্দির করে দিচ্ছি, আর পুরী যেতে হবে না। সেটা পর্যটনের দিক থেকে নয়, সেটা সমানভাবে দীঘার আকর্ষণ আরো বাড়বে, দীঘার আকর্ষণ আরো বাড়বে, আরো বেশি করে মানুষজন দীঘায় যেতে পারবেন। আমি বলছি যে জগন্নাথ মন্দির তো পুরীর একটা আকর্ষণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। সেটা পরবর্তীকালে যদি দীঘায় আরো বেশি করে মানুষজন আসেন, আরো ভালো একটা মানে দেখার জায়গা হিসেবে তৈরি হয়, তাহলে তো সেটা পশ্চিমবঙ্গ, তাহলে সরকার এখন থেকে মন্দির তৈরি করবে। আপনারা 2023-এর ধূপগুড়ির যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে 12% ভোট পেয়েছিলেন। আর ধূপগুড়ি উপনির্বাচনে এসে আপনাদের ভোটটা কমে 6% এসে দাঁড়িয়েছিল। আমি জানি না কোন সেটিংয়ের বলে এটা হয়েছিল। বা 2019-এর লোকসভা নির্বাচনে যে কত পরিমাণ ভোট বামেদের হাত থেকে কত পরিমাণ ভোট বিজেপির কাছে গিয়েছিল, যার ফলে বিজেপি 2 থেকে বাড়িয়ে আসন সংখ্যা 18 করেছিল, সেটাও একদম পরিষ্কার অঙ্ক। ঠিক বিজেপির যে পরিমাণ ভোট বেড়েছিল সেই পরিমাণ ভোট বামেদের সেই সময় কমেছিল। আর উনি উল্লেখ করলেন যে কেন্দ্রের টাকা, রেশনের যে চালটা আসে কেন্দ্রের থেকে আসে, কেন্দ্রের থেকে আগেও আসতো, 2011-র আগেও আসতো। কিন্তু 2011-র আগে আসার পরেও কিন্তু 2000 সালে আমলা সালের ঘটনা ঘটেছিল, যেখানে 7 জন মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। এবং বুদ্ধদেব বাবু বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে অন্তত 22% মানুষ যারা প্রতিদিন ভাত পায় না। ফলে এই প্রশ্নটা কিন্তু আমাদের রয়েছে। না, আমার প্রশ্ন হলো যে অতীতে কি হয়েছে, অতীতের ঘটনা দেখিয়ে বর্তমানে যে ভুল ত্রুটি সেটাকে জাস্টিফাই করাটা কি ঠিক? নির্বাচনে যখন আপনি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছেন, তখন কি আপনি একবারও বলছেন যে সিপিএম এই ভুল করেছে, সে কারণে আমারও লিবার্টি থাকবে? সিপিএম 5টা হত্যা করেছে, তো 3টা হত্যা করার অধিকার আমারও থাকবে। সিপিএমের সময় ক্ষুধার্ত হয়ে মানুষ মারা গেছে, 116 জন মারা গেছে, তো আমার সময় 80 জনের মারা যাওয়ার অধিকার থাকবে। এটা তো আপনি বলছেন না। আপনি বেটার একটা অল্টারনেটিভ দেবেন এটা বলে কিন্তু ক্ষমতায় এসছে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যখন আপনার ভুল ত্রুটি মানুষ ধরছে বা অপোজিশন হিসাবে আমরা যখন তুলে ধরছি, তখন অতীতে কি হয়েছে সেটা উল্লেখ করে আপনি বর্তমানে ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। এটা কতটা ঠিক? আমার দুটো কথা, একটা জিতেন্দ্র সাহেবকে, সেটা হচ্ছে যে বর্তমানের কথা আমার মনে হয় না কোথাও দেখতে পেলাম আপনাদের কোনো এজেন্ডাতে। 2047-এর কথা বলা হয়েছে, ততদিন পর্যন্ত ওয়েট করে দেখতে হবে যে কি তাতে অ্যাড হবে।
আরেকটা যেটা হচ্ছে যে জগন্নাথ মন্দিরের কথা বললেন, সম্বিত পাত্র কিন্তু বলে দিয়েছেন খোদ জগন্নাথ দেব কিন্তু মোদি সাহেবের বা আমাদের ঈশ্বরের বরপুত্রের ভক্ত। তো এইটা আমার মনে হয় যে এমন একটা জায়গা যেখানে ভাবতে হবে যে সীতাকে কিন্তু রাবণ সাধুর বেশেই হরণ করে নিয়ে গেছে, আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি কিনা। 2047 রোড ম্যাপ তৈরি করাটা অন্যায় না। আমাদের ঘরে 8 বছরের বাচ্চা, সে 28 বছরে তার জন্য ফিক্সড ডিপোজিট করে রাখা বা তার শিক্ষা সংক্রান্ত একটা LIC পলিসি করে রাখা, এটা দূরদর্শিতা বলে। এটাকে এইভাবে ব্যঙ্গ করা ঠিক না। আর সম্বিত পাত্রা ভুল করেছিলেন, সেটা প্রকাশ্য তিনি ক্ষমা চেয়েছেন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে অন্যায় করেছেন, যে ভুল বক্তব্য দিয়েছেন, তার জন্য তিনি ক্ষমা চাওয়ার সাহস দেখাতে পারবেন কি? জিতেনদা, আমি একটা কথা জিজ্ঞেস করছি। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা খুব সাধারণ মানুষ। রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের সামনে তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যাগুলোকে তুলে ধরা, সেগুলোর সমাধানের রাস্তা বার করা। সেগুলো বাদ দিয়ে আপনারা শুধু ধর্ম নিয়ে, মন্দির মসজিদ নিয়ে এত লাফালাফি করেন কেন? সেইগুলো কেন করছেন না? মানুষ তো, 1 মিনিট শেষ করতে দিন আমার প্রশ্নটা। ভারতবর্ষের 100 কোটি 20 কোটি মানুষ, তারা তো কেউ ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না যে আমি কোন ধর্মের, আমার কাছে আমাদের সমস্যা হয়েছে, আমাদের সমাধান করো। ভারতবর্ষের কোনো মানুষ আপনাদেরকে চায়নি। তো আপনারা উপযাচক হয়ে তা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান না করে এইসব মন্দির মসজিদ হেন তেন এসবের মধ্যে মানুষকে কেন বিভ্রান্ত করতে চান? আমি যেটা বলেছি, খুব খারাপ বলেছিলাম কি, যে দেখুন, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এসেছিল 2014-তে। ক্ষমতা দেখিয়ে, নিজের পাওয়ার দেখিয়ে যদি মন্দির তৈরি করতে চাইতো, তাহলে 2015-তে হয়ে যেত। উই ওয়েটেড ফর দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পর রাম মন্দির তৈরি হয়েছে। আপনারা সুপ্রিম কোর্ট যে নির্দেশে যে রাম মন্দির তৈরি হয়েছে, সেটাতে যদি আমরা একটা আনন্দ পাই, সেটাতে যদি আমরা একটা শোভাযাত্রা করি, সেটাতে যদি আমরা পুজো দিতে যাই, তাহলে আপনাদের পেটে ব্যথা হচ্ছে না? পেটে ব্যথা কিছু নয়, একটাই জিনিস হচ্ছে যে এটা সৈকতদা বলা হচ্ছে, যেটা বললেন, আরেকটা কথা বলি, যে সৈকতদা যেটা বলে দিলেন যে অধিকারীগণ, আমি জানি না আপনি মানে অজান্তে বলে ফেললেন কিনা। এরপর দেখুন, আপনাকে কিন্তু ক্রিটিসাইজ হতে হবে। অধিকারীগণ তো মমতা বন্দ্যোপাধ্যায় মানতে রাজি নন, তিনি তো বলছেন যে রোড সেটিং করে জিতেছে, আর আপনি কিন্তু এটা, এই বাস্তব সত্যটা স্বীকার করে নিলেন যে ওটা অধিকারীগণ। তাই দেখে এসছি এবং সেটা তো বংশ ক্রমানুসারে দেখছি, যেটা আপনারা অস্বীকার করেন। আর আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন একটু আগে, যেটা বললেন যে কি বললেন জানো কথাটা? হ্যাঁ, রাম মন্দিরের কথা। যেটা রাম মন্দির বলা হচ্ছে যে উনিই বানিয়েছেন, যেটা দিল্লিতে পোস্টারও পড়েছিল, সেটা হয়েছিল সুপ্রিম কোর্টের। সেটা একটু আপনাদের পোস্টারে লেখা থাকলে ভালো হতো। একবারও প্রধানমন্ত্রীজি বলেননি যে আমি বানিয়েছি, একবারও বলেন। প্রসঙ্গে বলছি যে আমাদের দেশটা হিন্দু মুসলমানের এতেই ভাগ হয়েছিল এবং দাবি ছিল মুসলিম লীগের। এখন হিন্দু মুসলিমের ভাগ হয়নি, দুটো ডমিনিয়ন স্ট্যাটাসে ভাগ হয়েছিল, সেখানে হিন্দু মুসলিমের কোনো কথা ছিল না। এটা বিজেপির কথা, হিন্দু মুসলিমের ভাগ হয়েছে। এবং পশ্চিমবঙ্গের আজকে অস্তিত্বটাই সংকটে। না, এটা আপনি মিথ্যা করছেন। ভারতবর্ষ দুটো হিন্দু মুসলমানের ভাগ হয়নি, আগে এটাকে আপনি ক্রিটিক করুন। দুটো ডমিনিয়ন স্ট্যাটাসে ভাগ হয়েছিল, আপনি কেন ভুলভাল বলছেন? ডমিনিয়ন স্ট্যাটাস কি, দুটো দেশ আলাদা আলাদা হয়ে গেল এই কারণে। এখন আপনি আর ওই প্রসঙ্গের ঐতিহাসিক আলোচনা হবে না। আমরা পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৈরি করেছেন হিন্দু হোমল্যান্ড হিসেবে। আমরা যদি দেখি সেখানে আমাদের হিন্দুদের অস্তিত্ব ডেমোগ্রাফিক্যালি ইন ডেঞ্জার, কালচারালি ইন ডেঞ্জার, তাহলে আমরা বলবো যে সবকিছুতেই আপনি আবার হিন্দু ক্ষেত্রে দেখছেন। আমি সৈকতকে একটু জিজ্ঞেস করছি যে আপনি যে বললেন যে সাধু বেশে এসে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইলাম যে আমরা যে রাম মন্দির দেখলাম, সেখানে সীতাকে দেখতে পাইনি। তাহলে কোন সাধুর, সে কি রাবণের বেশ, মানে সাধুর বেশে এসে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেল, যেটা আমরা রামায়ণে পড়েছি, সেটা বলতে চাইছি। মানে আমরা ছোটবেলা থেকে সিয়ারাম শুনেছি, যেখানে রামের সঙ্গে সীতা মাইয়াকেও আমরা সমানভাবে দেখেছি। এখন কিন্তু শ্রীরাম জয় শ্রীরামের মধ্যে, সেই হুঙ্কারটার মধ্যে কোথাও সীতা নেই। সীতা মাকে আমরা আজ শ্রদ্ধা জানাতে পারছি না, সেই জন্যই বলছি। শুধু সীতা মাকে শ্রদ্ধা জানানো নয়, মানে আমি বলছি যে বিলকিস বানু গণধর্ষণ কাণ্ডের যে 11 জন দোষী সাব্যস্ত হয়েছিল, তাদের 75তম স্বাধীনতা দিবসের সময় গুজরাট সরকার ছেড়ে দিল। মানে ভাবা যায় এ ধরনের একটা নারীর প্রতি
মানে কত সিম্প্যাথেটিক হলে বিজেপি কত সিম্প্যাথেটিক তার একটা জলজান্ত প্রমাণ আর কি। না, আমি বলছি যে মণিপুরে প্রশ্ন করে নিচ্ছি, আপনি দুটো উত্তর দিন। সমর্থন করেন না, আমি মনে সুমন করি। দা, সমস্যা হলো যে সমস্যা হলো যে পরিমাণ- তৃণমূল কংগ্রেস অ্যান্টেনা পরিমাণ মহিলার ডাইরেক্ট উপর- গুজরাট চলে যায়, কিন্তু যে ধরনের- সন্দেশ খালি না, না, যায় না। আপনাকে বলতে তৃণমূল হবে তো। কংগ্রেস অ্যান্টেনা কিন্তু সন্দেশ খালি যায় জিতেন না। দা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমাদের সময় আজকে একেবারে শেষ। আমার ভালো লাগতো যদি একদম দুজনকেই থামালাম, বেশ দুজনকেই থামালাম, প্রত্যেককে থামালাম, বেশ আমাদের পশ্চিমবঙ্গ, আচ্ছা এবার ডেসিবেল লেভেল আরো ওঠার আগে এবং হিংসাত্মক হওয়ার আগে আপনাদের প্রত্যেককে বেশ সুমনদা, জিতেনদা, সুমনদা দুজনকে থামালাম, বেশ এই মাটিতে জন্মগ্রহণ করছি, এখানে আমার মৃত্যু হবে। আপনি একদম উত্তর না, আমি প্রদেশে- ইউপির না, উত্তর আমি বাংলার প্রদেশে সন্তান, প্রতিবাদ করতে আমি পারবেন না। হিন্দিভাষী বাঙালি, আমি হিন্দিভাষী বেশ বাঙালি। দুজনেই বলছেন তারা দুজনেই তো বাঙালি, এ নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু সংশয় এটাই যে বাংলার যে সংস্কৃতি সেইটা অক্ষুণ্ণ থাকবে। তো সব থেকে বড় প্রশ্নটা এইটা। রামায়ণে অবধি চলে গেছিল এই আলোচনা, আমার আবার গ্রিক পুরাণ যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, হাইড্রার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই বিরাট দানবকে শেষ পর্যন্ত বধকে করেছিলেন জানেন বীর হারকিউলিস। দেবী অ্যাথেনার দেয়া সোনার তরবারি দিয়ে ছিন্ন করে দিয়েছিলেন ওই দানবের মাথাগুলো। কিন্তু হিংসা আর কুকথার যে দৈত্য দশকের পর দশক এই আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে ধ্বংস করছে, লজ্জায় আমাদের মাথা হেঁট করে দিচ্ছে, তাকে বধ করবে কোন হারকিউলিস? পরের ভোটটাও কি এরমভাবেই হবে? আর তারপরের ভোটটাও কতদিন ধরে এরকম চলবে? এই প্রশ্ন আর সংশয় রেখে এই অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।